ইন্ডিয়া জোটে কালকে আমরা দেখলাম একটা সার্বিক বৈঠক হলো। ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেক সদস্য সেই বৈঠকে উপস্থিত ছিল, কিন্তু সেই জোটের অন্দরে কি উপজোটের ছায়া আজ সকাল থেকে বেশ কয়েকটা বৈঠক দেখা গেল, ছোট ছোট বৈঠক। এক দশক পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ। রাহুল গান্ধী কি হতে চলেছেন বিরোধী দলনেতা? জোর জল্পনা কংগ্রেসের। শীঘ্রই সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সংসদীয় কমিটি। 2014 সালে মাত্র 44টি আসন পেয়েছিল কংগ্রেস। 2019-এর ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 52। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করে তিনি তার পদ ধরে রাখতে পারল না এবং তার সেই পদ নিয়ে গেল রাহুল গান্ধী। রাহুল গান্ধী নির্বাচিত হয়ে সেই পদে সেই ক্ষমতায় আসলো এবং এই নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস করলো ইন্ডিয়ার জনগণ। আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনে আসবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিরোধী দলনেতা পাচ্ছে দেশ। রাহুল গান্ধী কি হতে চলেছেন বিরোধী দলনেতা? জোর জল্পনা কংগ্রেসের। শীঘ্রই সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সংসদীয় কমিটি। 2014 সালে মাত্র 44টি আসন পেয়েছিল কংগ্রেস। 2019-এর ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 52। লোকসভার মোট আসনের 10% না পাওয়ায় বিরোধী দলনেতার মর্যাদা পায়নি কংগ্রেস, যা এবার পেতে চলেছে। देश ने नरेंद्र मोदी जी को साफ कह दिया है कि हम आपको नहीं चाहते हैं। এভাবে ফিরে আসা যায়। পরপর দুটো লোকসভা ভোট তাকে কার্যত খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। বিজেপির দিক থেকে লাগাতার কটাক্ষ ধেয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যঙ্গ বিদ্রুপ আক্রমণে প্রতিদিন বিদ্ধ করত গেরুয়া ট্রোলাররা। কিন্তু রাহুল গান্ধী হেরে যাননি, রাহুল গান্ধী পালিয়ে যাননি। আর 2024-এর লোকসভা ভোট দেখিয়ে দিল রাহুল গান্ধী ফুরিয়ে যাননি। ভারত জোড়ো যাত্রা মানুষের মধ্যে তার ভাবমূর্তি অনেকটা পাল্টে দিয়েছিল। সাড়া ফেলে দেওয়া সেই কর্মসূচির পর প্রথম লোকসভা ভোট বুঝিয়ে দিল রাহুল গান্ধী আমার নেতা। রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। 2019 সালে ভরাডুবির পর সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। প্রচারের আলো থেকেই দূরে সরে যান। বছর খানেক পর ফেরেন অন্য রাহুল হয়ে, তার রাজনৈতিক ক্যারিয়ারের সব থেকে সফল কর্মসূচি নিয়ে ভারত জোড়ো যাত্রা। একশো 36 দিন ধরে 4000 কিলোমিটারের বেশি পথ হেঁটে রাহুল গান্ধী পেরিয়েছিলেন 12টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল। দ্বিতীয় দফায় তার ভারত জোড়ো ন্যায়যাত্রা 67 দিনে পেরোয় 6714 কিলোমিটার পথ। পর্যবেক্ষকরা বলছেন লোকসভা ভোটের ফল বুঝিয়ে দিল পথে নেমেই মানুষের কাছে পৌঁছানোর রাস্তাটা খুঁজে পেয়েছেন রাহুল গান্ধী। আর তাতে ভর করেই 2019 সালে পাওয়া 52 আসন থেকে 1 লাফে 100-র কাছে পৌঁছে গেল কংগ্রেস। রাহুল গান্ধী ভারত জোড়ো যে মুভমেন্ট তিনি করেছিলেন, সারা ভারতবাসীকে একত্রিত করে ধর্ম জাতি, অর্থাৎ ভারতবর্ষ তো কোনো একক রাষ্ট্র হিসেবে দেখলে হবে না, নানা দেশ নানা জাতির একটা মিশ্রণ ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ। সেটাকে রাহুল গান্ধী কিন্তু জনমানুষে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এদিকে রাহুল গান্ধীর কামব্যাকের মধ্যে ধাক্কা খেয়েও নতুন করে সরকার গড়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, দেশবাসী তৃতীয়বারের জন্য ইন্ডিয়ার উপর ভরসা রেখেছেন। ভারতের ইতিহাসের এক অভূতপূর্ব মুহূর্ত। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে নতুন শক্তি, আরো উদ্দীপনা এবং দৃঢ় সংকল্প নিয়ে এগোবো। এবিপি আনন্দ। তবে ইন্ডিয়া জোটে কালকে আমরা দেখলাম একটা সার্বিক বৈঠক হলো। ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেক সদস্য সেই বৈঠকে উপস্থিত ছিল, কিন্তু সেই জোটের অন্দরে কি উপজোটের ছায়া আজ সকাল থেকে বেশ কয়েকটা বৈঠক দেখা গেল, ছোট ছোট বৈঠক। যেমন অভিষেক ব্যানার্জি তিনি বৈঠক করেন সমাজবাদী পার্টি নেতার সঙ্গে এবং আরো আপ নেতার সঙ্গে বৈঠক করলেন। এরকমই একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ইন্ডিয়া জোটের অন্দরে উপজোটের ছায়া দেখা যাচ্ছে? কারণ সরকার গড়া দুঃসাধ্য ইতিমধ্যেই বুঝে গিয়েছে জোট
ইন্ডিয়া 99 আসন পেয়ে কোথাও একটা কংগ্রেসই জোটের কর্তা, আর আসনের অনুপাতে ফলের নিরিখে দেখতে গেলে কিন্তু সমাজবাদী পার্টি তারাই হিরো। কেন এই কথা বলছি? আমাদের দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রাজা। আমি প্রথমে জ্যোতির্ময় তোমার কাছে যাব, যে সকাল থেকে বেশ ছোট ছোট কটা বৈঠক দেখা গেল, যে কারণে এই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। কালকে ইন্ডিয়ার সার্বিক একটা বড় বৈঠক দেখলাম, আজকে কোথাও একটা ছোট ছোট বৈঠক হচ্ছে তাহলে? দেখো, এর কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় রয়েছেন, কিন্তু এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই অনুযায়ী এই মুহূর্তে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলি রয়েছে ইন্ডিয়া জোটের ভেতরে, কংগ্রেসকে বাদ রেখে একটি সমান্তরাল উপজোট তৈরির চেষ্টা এই মুহূর্তে বা তৎপরতা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশের বাড়িতে পৌঁছে যান এবং ঠিক সেই সময় সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছন আপের রাঘব চাড্ডা, এবং তার পরবর্তী ক্ষেত্রে রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং তারা দুজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে পৌঁছন। এবং সূত্র মারফত যে খবর আসছে, বিকেল 4টের সময় আরও একটি বড় বৈঠক হতে চলেছে, যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। কিন্তু কেন এই বৈঠক হচ্ছে, হঠাৎ এই তৎপরতা কেন? তার একটাই কারণ, এরা মনে করছেন যে কংগ্রেসকে যেভাবে ওয়াক ওভার দেওয়া হচ্ছে, সরকার গঠনে কংগ্রেস যেভাবে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে বিজেপিকে, সেটা তারা মানতে পারছেন না। এবং এই ইন্ডিয়া জোটের কর্তৃত্ব শুধুমাত্র 99টা আসন থাকার জন্য, প্রধান বিরোধী দল হওয়ার জন্য কংগ্রেসের হাতে কর্তৃত্ব থাকবে, এটাও মানতে পারছে না এই মুহূর্তে এই আঞ্চলিক দলগুলি। সেই জন্য কিছুটা সেই কারণে এই ছোট ছোট বৈঠক। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমার সঙ্গে রয়েছেন রাজা। রাজা, দুই রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দেখা করেন তখন শুধুমাত্র যে সৌজন্য সাক্ষাৎ হয় না, সেটা প্রত্যেকেরই জানা। প্রত্যেকটা বৈঠকের পেছনে সৌজন্যের পাশাপাশি কোথাও রাজনীতিও লুকিয়ে থাকে। সেই রাজনীতিটা কি মনে হচ্ছে তোমার? দেখো, এরকম একটা সময়ে কেউ কারুর বাড়িতে সৌজন্য দেখাতে যাবে না সময় নষ্ট করার জন্য, কারণ তারা টেলিফোনেও কথা বলে নিতে পারেন। আর একটা কথা, সৌজন্য বাদে বাকিটা হয়, সৌজন্য কম হয়, বাকিটা হয় মানে প্ল্যানিংই হয়। পরিষ্কার বলছি, আজকে দিল্লির একদম খেলা লীলা যা বলো জমে কি রয়ে গেছে বিরোধী শিবিরে। তার কারণ আজকে জ্যোতি যে খবর ব্রেক করেছে, এটা এই খবরের দারুণ মাহাত্ম্য। আমরা জানি যারা জিতেছেন শরিকদের মধ্যে, তুমি যদি স্ট্রাইক রেট দেখো, যেটা জ্যোতি বলার চেষ্টা করছে বারবার, স্ট্রাইক রেট মানে তুমি কটা আসনে দাঁড়িয়ে ভাই কটা আসনে জিতেছো। কংগ্রেস 200-র বেশি আসনে লড়েছে, পেয়েছে 99। সমাজবাদী পার্টি তারা 50-60টা আসনে লড়েছে, অন্যদের ছেড়েছে, কংগ্রেসকে ছেড়েছে, অন্যান্য ছোটোখাটো উত্তরপ্রদেশের আলাদা শরিকদের ছেড়েছে, তারপরে তারা পেয়েছে 37। তাহলে যদি তাই হয়, ট্যালিটা যদি এটা হয়, তাহলে আনুপাতিক হিসেবে কে ম্যান অফ দ্য ম্যাচ, কে হিরো? সমাজবাদী পার্টি হিরো। আবার টেক তৃণমূল কংগ্রেস কটায় লড়েছে, অসম টসম বাদ দাও, ওগুলো পাতে দেওয়ার মতো ব্যাপার নয়। কিন্তু বাংলা ধরো 42টায় লড়ে তারা পেয়েছে 29, তার স্ট্রাইক রেট বেশি। অর্থাৎ কে কম ওভার খেলে বেশি রান করেছে তার স্ট্রাইক রেট বেশি। স্ট্রাইক রেট যেহেতু বেশি, সেই জন্য এই যে আঞ্চলিক ছোট দলগুলো আছে, তারা কংগ্রেসের তুলনায় ছোট দল, তারাও কিন্তু বড় বড় জায়গার দাবিদার, তারা বড় অংশীদার। তুমি যদি স্ট্রাইক রেটের ভিত্তিতে দেখো। আর একটা প্রশ্ন আজকে উঠে যাচ্ছে এই সব বৈঠকগুলো দেখে, দেখো যারা জিতেছেন তুমি যদি তুলনা করো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত রাজনৈতিক মহল মনে করছে তিনি বাংলায় বসে পথ নির্দেশ দিচ্ছেন আঞ্চলিক দলগুলোকে। তার কাছে রাজনীতিতে বাকিরা, এরা যারা বাকিরা জিতেছেন, তারা দুগ্ধপোষ্য শিশু রাজনীতিতে। ফলে মমতার মস্তিষ্কই অন্যরকমের। এখানে অভিষেক এসেছেন, তিনি একটা কোঅর্ডিনেশন মিটিং করছেন। আমরা কেন বলছি জোটের মধ্যে উপজোট, তার কারণ কংগ্রেস বিরোধী আসন এমনিতেই পাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে জোটের মধ্যে কি বিরোধী নেতার স্বীকৃতি, জোটের মধ্যে হিরোর স্বীকৃতি কি রাহুল গান্ধী পাবেন? কি করে পাবেন? স্ট্রাইক রেট তো অন্য আঞ্চলিক দলের বেশি। রাহুলের পাশে যারা আছে তারা স্টালিন বাদ দিয়ে বাকিরা কিন্তু এখন ছোট্ট ছোট্ট মিটিং করছে, পরবর্তীকালে আরো বড় মিটিং হতে পারে। এবং সরকারে যাব না এই সিদ্ধান্তটা কি আদৌ সর্বজনসম্মত? এটা কি সব আঞ্চলিক দল শিলমোহর দিয়েছিল, না কংগ্রেসের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত? যে কোনো সময় বিজেপিরও ভয় আছে, যে কোনো সময় বিজেপির যারা ছোট শরিক দল টুকুস করে তাদের একজন দুজনকে ভাঙিয়ে নিতে পারে সমাজবাদী পার্টি এবং অভিষেকের। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।